কিন্তু লাস্ট 15 বছর যেটা হয়ে গিয়েছিল, আমরা মন খুলে কথা বলতে পারতাম না। আমি 15 বছরে একবারই মঞ্চে গিয়েছিলাম, আমি যাই, গিয়ে দেখি যে মানে এরকম একটা অদ্ভুত গরু ছাগলের মতন বসে থাকা, ঝরঝর করে বৃষ্টি পড়ছে ভেজো, আবার রোদ উঠছে শুকো। আমি কোনোদিন সরকারকে বলিনি ফোন করে আমায় ভূষণ বিভূষণ অমুকশ্রী তমুকশ্রী দিন, কেউ দেয়ও নি আমাকে কোনোদিনও। সেদিনকে যখন স্বরূপ বিশ্বাসকে টেকনিশিয়ান স্টুডিওতে বোধহয় নিয়ে এসেছিল কদিন আগে, তো ওখানে যে কটা শুটিং চলছে আমার সাথে কথা হচ্ছিল আর্টিস্টদের, বলে আমরা তো সবাই ওখানে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করেছি। আমি বেশ করেছিস, কিন্তু আমরা কি কিছু বলতে পেরেছিলাম? শ্রীলেখাদির হয়ে পারিনি, কারণ আমাদেরও ভয় থাকতো যে যদি কাল থেকে কাজ বন্ধ হয়ে যায়। সেই ভয় আমার ভাষ্যটা পেয়েছিল। অফকোর্স আমার শটটা ছিল আমি একটা সময় রেল লাইন থেকে লাফিয়ে পড়বো। আমি পড়লাম, তারপর দেখলাম সবাই ছুটে এসে বলছে যে আমরা কখন থেকে চিৎকার করছি তোকে লাফাতে, ট্রেন একবারে কাছাকাছি এসেছিলো তখন তুই লাফিয়েছিস। তো সেটা আমার ভাগ্য। এবার যদি ট্রেন আমায় মেরে দিয়ে চলে যেত তাহলে আমার বাবা মা বাড়িতে বসে কাঁদতেন। ওই যে বললাম হয়ে যাবে, ওটা কোনো চিন্তা নেই, মেরে দেবো। তো এই মেরে দিতে গিয়ে রাহুলের প্রাণটা চলে গেল। এতে আমরা একবার সুন্দরবন যাচ্ছিলাম, আমি, কনিনিকা, কুণাল মিত্র, দেবদূত ঘোষ, প্রিয়া কারফা, একটা লঞ্চে ছিলাম। সেই লঞ্চে বিরাট ঝড় ওঠে মাঝ রাস্তায় আমাদের, এবং সেখানে ডিরেক্টর ফোর্স করে কনিনিকাকে একটা নৌকায় নেবে শর্ট দিতে। আমরা চিৎকার করেছিলাম, কনির মা পর্যন্ত ছিলেন, তিনিও চেঁচিয়েছিলেন, কেউ কোনো কথা শোনেনি। আমি লিখেওছিলাম ফেসবুকে যে পাল্টিবাজ তো জনতা, আর্টিস্ট কী করবে? আর্টিস্ট তো জনতার পার্টিবাজ না হলে সিপিএম থেকে তৃণমূল এলো, তৃণমূল থেকে বিজেপি এলো কী করে? তাহলে শুধু আর্টিস্টকে সাইডলাইন করা হচ্ছে কেন? সেদিন আসা আর্টিস্ট সঙ্গে বডিগার্ড নিয়ে ঘুরছে, সেই বডিগার্ড দিয়েছে সরকার। কেন বডিগার্ড দিয়েছে? কোনো কারণ নেই। সুবিধেবাদী তো বটেই, সবাই কি আর চাপের জন্য বিধায়ক হয়েছে বলে তো আমার মনে হয় না। একবার বিধায়ক হয় মানে তো লাইফ সেটেলড, তা সেই সুযোগ কে ছাড়বে? আমি বাংলাদেশে গিয়ে ছবি করতে চাই, আমার খুব শখ। বাংলার এক্স তো নিশ্চয়ই এক্স মুখ্যমন্ত্রী সম্পর্কে তো হিরোকরানি বলা হয়, আমরা তো সবাই জানি। গত 2-3 বছর ধরে বিজেপি একটা তাদের ক্যাম্পেন গানের একটা থিম রেখেছিল হীরক রানী। স্বাভাবিকভাবে বিজেপি যখন করেছে তার টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আগামী পুজোতে, খুব সম্ভবত পুজোতে আগে পরে হতে পারে, হীরক রানীর দেশে বলে একটি সিনেমা আসছে। অন্যতম চরিত্র যিনি আজকে আমাদের অতিথি তিনি, তিনি অভিনেতা বললে তার পরিচয় কম হয়। তিনি অভিনেতার থেকে তাকে ছাপিয়ে যাচ্ছে এখন লেখক, সাহিত্যিক, অভিনেতা, আবার কোটান করে আরেকটি পরিচয় আছে কাশ্মীর বিশেষজ্ঞ। কাশ্মীর নিয়ে সাম্প্রতিক সময়ে এত কিছু লেখা তার থেকে খুব কম জনই লিখেছেন। আর হ্যাঁ, সপ্তাহ দেড়েক আগের কথা, তার একটি ফেসবুক পোস্ট নাড়িয়ে দিয়েছিল। সরাসরি টার্গেট টালিগঞ্জের অরূপ এবং স্বরূপ বিশ্বাস, যেখানে তিনি বললেন ভাইফোঁটা কারা দেবে তাকে। আজকে আমাদের অতিথি সেই ভাস্বর চ্যাটার্জি। নমস্কার। গত 15 বছর কেমন কেটেছে? একদম সরাসরি প্রশ্ন আমার। টালিগঞ্জের অভিনেত্রীদের, অবশ্যই তোমার। সবার হয়তো বলা খুব মুশকিল, আমি আমারটা বলতে পারি। আমার খারাপ কাটেনি, তার কারণ আমি কোনো দলেরই নই। এই 15 বছরে আমি কখনো দলের কাছে, মানে যারা সরকার ছিলেন তাদের কাছে কখনো রিচ আউট করিনি। আমার কোনো প্রয়োজন বা কিছু, বা আমায় কাজ দিন, আমাকে করতে হয়নি, টাচউড। তো আমাকে কাজ দিয়েছেন আমার প্রডিউসাররা, আমার কাজ দিয়েছে আমার চ্যানেল। তো যার জন্য আমাকে কখনই সরকারের কাছে গিয়ে দাঁড়াতে হয়নি যে আমাকে কাজ দিন, আমাকে কিছু বলতে হয়নি। তাই আমি 15 বছরে খুব খারাপ ছিলাম, কাজের দিক থেকে সেটা বলবো না, তবে অন্য অনেক দিক থেকে চুপ করেছিলাম। হ্যাঁ, সেটা বারবার দেখা যায় যে অনেকটার জন্য পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আপনাকে দেখা গিয়েছিল কাশ্মীরে। লেখালেখি, বই, যে হারে যখন আপনি কাজ শুরু করেছিলেন তখন যেভাবে আপনি অভিনয়ের জগতের সঙ্গে আপনি যুক্ত হয়েছিলেন, গত 10-15 বছর কোথাও থেকে যেন একটু হলেও সরেছিলেন সেভাবে অভিনয়। সরিনি, বাট যেহেতু এখন লেখাটা আমার আরেকটা প্রফেশন, যেহেতু অভিনয়ের পাশাপাশি প্যারালালি সেটা চলছে, সরে যায়নি অভিনয় থেকে, কারণ অভিনয় আমার প্রথম পেশা, এটাই আমার সব কিছু, এটা প্রাইমারি প্রফেশন। তবে হ্যাঁ, লেখার জন্য আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়েছে। আচ্ছা, টালিগঞ্জে শোনা যায় যে এই বিশ্বাসদের বিশ্বাস অর্জনের জন্য নাকি অনেক খেসারত দিতে হয়েছে, শুনেছি আমি। মানে এখন তো দেখছি যে দুজনে, ধরো এই যে স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হলো, বা অরূপ বিশ্বাস পলাতক, যাই হোক না কেন, এখন অবশ্য পলাতক নয়। তো অনেক টেকনিশিয়ানরাই এখন এগিয়ে এসে কথা বলছে, অনেকে অনেক কিছু বলছে, কাজ পাচ্ছে না বহু বছর ধরে, এসব শুনেছি। কারণ আমার সাথে স্বরূপ বিশ্বাসের লাস্ট 15 বছরে কোনোদিন দেখা হয়নি। একদিন দেখেছিলাম সামনাসামনি, সেটা হচ্ছে রাহুল যখন চলে গেল, রাহুল মারা যাওয়ার পর আমাদের যে স্মরণসভা হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে, সেখানে আমি তাকে প্রথমবার সামনাসামনি দেখি। অরূপদাকে আমি অনেকবার সামনে থেকে দেখেছি, বাট স্বরূপ বিশ্বাসের সাথে আমার কোনোদিন যোগাযোগ তো ছিলই না, দেখাও হয়নি কখনো। যেভাবে টালিগঞ্জের নায়িকা এবং নায়িকারা 21-এর মঞ্চ এবং অন্যান্য মঞ্চ আলোকিত করে থাকতেন, আজকে তারা অন্য দলে চলে যাচ্ছেন, সেটা কী মনে হচ্ছে? এটা কি ক্ষমতা, না ভয়, না
সেই সময় তখন কি মঞ্চে ডাকা হয়েছিল ভয় দেখিয়ে? কেন? খানিকটা তো ভয় বটেই, খানিকটা। আমি নিজে একবার গিয়েছিলাম মঞ্চে, মিথ্যে কথা আমি বলবো না, আমি 15 বছরে একবারই মঞ্চে গিয়েছিলাম। বোধহয় এটা 2026, বোধহয় 24 কি 23 হবে। যেতে বাধ্য হয়েছিলাম কারণ বহুবার ফোন এসেছিলো, আমি প্রত্যেক বছর না বলে দিতাম, হচ্ছে না বলে। তো সেবারে আমার কাছে বাড়তিনে ফোন আসে এবং বলা হয় যে সিএম এর অফিস থেকে ফোন করছে, বুঝতেই পারছিস যে কতটা গুরুত্বপূর্ণ যাওয়াটা। আমাদের ইন্ডাস্ট্রির একজন ফোন করেছিলেন আমাকে। তা আমি যাই, গিয়ে দেখি যে মানে এরকম একটা অদ্ভুত গরু ছাগলের মতন বসে থাকা, ঝরঝর করে বৃষ্টি পড়ছে, ভেজো, আবার রোদ উঠছে, শুকো, কোনো ছাদ নেই, ছায়া নেই, কিছুই নেই সেখানে। এবং আমি ঘন্টা দুয়েক সময় কেন দেব তাও আমি জানি না, এখান থেকে আমাদের নিয়ে যাওয়া হলো, ওখানে বসানো হলো, তারপর ওখান থেকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর অভিনেতা অভিনেত্রী, যারা তুমি বলছো যারা রেগুলার যেত, আমি তো রেগুলার নই, একবারই গিয়েছিলাম, তারা প্রচুর এজেন্ডা নিয়ে যেত যে আমাকে এটা করতেই হবে, আমাকে এটা পেতেই হবে। আমার কোনো এজেন্ডা ছিল না। আমি কোনোদিন সরকারকে বলিনি ফোন করে আমায় ভূষণ বিভূষণ অমুকশ্রী তমুকশ্রী দিন, কেউ দেয়ও নি আমাকে কোনোদিনও। তো এদের অনেক এজেন্ডা ছিল, যার জন্য এরা কিন্তু সবাই কিন্তু ভয়ে গেছে তা আমি বলবো না। মঞ্চে না যাওয়া, মাত্র একবার মঞ্চে যাওয়া, প্রায় দূরে দূরে থাকা, যে কারণেই হোক, সে স্বভাবগত হোক বা পছন্দের লোক না হওয়ার জন্যই হোক, এর জন্য তো একটাও ভূষণ আসেনি। এতগুলো ভূষণ ছিল পশ্চিমবঙ্গের সরকারের হাতে, খারাপ লাগে না? জন্য এটা আমার খারাপ লাগেনি, ভাগ্যিস পাইনি, নাহলে এখন যে রেটে সবাই ট্রোলড হচ্ছে এসবের জন্য, তা আমিও হতাম, তা আমি হচ্ছি না। দেখো, আমার কাছে সব অনুষ্ঠানেরই কার্ড আসতো, সে তোমার রেড রোডের 26শে জানুয়ারি বা 15th অগস্ট বলো, বা এই বিভিন্ন বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি, আমি কোনো দিন যাইনি, আমি দেখতেও যাইনি। এর জন্য রোশনারে পড়তে হয়নি? এই যে না, আমাকে কিন্তু কেউ কখনো বলেনি যে তোমাকে এইসব অনুষ্ঠানে কেন দেখছি না, যেতেই হবে, এসব কিন্তু কেউ কখনো বলেনি। সাইডলাইন তো করে দেওয়া হয়েছিল না, আমাকে কখনো কেউ সাইডলাইনই করেনি, কারণ আমি তো দলেরই ছিলাম না, বুঝতে পারছো তো। আমার কাছে কিন্তু ওই একবারই ফোন এসেছিল, একবার না 2-3বার ফোন এসেছিল 21শে জুলাই যাওয়ার জন্য। এছাড়া কিন্তু কখনো কোনো থ্রেট কলস আমি পাইনি যে তোমাকে এটা করতেই হবে, যেতেই হবে। আমি ইন্ডাস্ট্রির ভেতরে অনেককে বলতে শুনেছি যে আমি যাচ্ছি না বলে এটা পাচ্ছি না, বা টেকনিশিয়ানরা কিন্তু কখনো মুখ খোলেনি, তখন ভয়, স্বরূপ বিশ্বাস ছিল বলে মাথার ওপর। কিন্তু প্রচুর আর্টিস্টরা বলেছে যে আমি তো সোশ্যাল মিডিয়াতে এদের এগেনস্টে লিখি, সেজন্য আমার কাজ নেই। আমি কোনোদিন লিখিও নি, আর আমি কোনোদিন ইয়েতেও যাইনি। কারণ আমার বক্তব্য হচ্ছে যে দেখো, যে সরকারই থাক না কেন, আমি যদি তার কোনো অনুষ্ঠানে না যাই, সেটা আমার প্রায়োরিটি, যে আমি যাব না, তার এগেনস্টে আমার ফেসবুকে আলো করে লেখার তো কোনো দরকার নেই। আমি কেন যাইনি, কেন আমায় ডাকা হচ্ছে, কেন অনেকেই লিখেছে আমায় কেন, মানে তখন লিখতো আমায় কেন এরকম পুরস্কার দেওয়া হয় না। হাউ ডাজ ইট ম্যাটার? এই যে যেটা মানে স্বরূপ বিশ্বাসকে খুশি করতে না পারলে টালিগঞ্জে কাজ পাওয়া যায়, এমনও শোনা গেছে মানে অভিনেত্রীদের ক্ষেত্রে বা অন্যান্য জুনিয়র আর্টিস্টদের ক্ষেত্রে স্বরূপ বিশ্বাসের অন্য কোনো সুবিধা এরকম অভিযোগ শোনা গেছে। আমি সত্যি শুনিনি, আমি এখন যখন শুনছি যে ধরো সেই সময় তো মানে ভয় লোকে মুখ খোলেনি বা এক্স্যাক্টলি তাই, সেই জন্যই শুনিনি, কেউ বলতো না তো আমাদের সেই সময় তো ভয় ছিল। এখন যে মুখ এখন তো দেখছি সবাই বলছে যে আমাদের মনে হচ্ছে এখন মানে যে মানুষটির সঙ্গে দুদিন আগে বলুক না, তো যে মানুষটা যে মানুষটা বদমাইশ, তো তার এগেনস্টে যে মুখ খোলা হচ্ছে। তো সেদিনকে যখন স্বরূপ বিশ্বাসকে টেকনিশিয়ান স্টুডিওতে বোধহয় নিয়ে এসেছিল কদিন আগে, তো ওখানে যে কটা শুটিং চলছে, আমার সাথে কথা হচ্ছিল আর্টিস্টদের, বলে আমরা তো সবাই ওখানে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করেছি। আমি বেশ করেছিস, এটারও আগে করা উচিত ছিল আমাদের। কীরকম মানে আপনার যে আরও যারা সহকর্মী বা সহযাত্রী যারা ছিলেন, তাদের মুখ থেকে কোনোদিন শুনেছেন যে এই রকম মানে এই রকম কিছু আসে বা তারা বিরক্ত হন? সহজে হয়তো বলতে পারেন না কারোর কাছে, এখন সবাই বলছে, তখন সত্যি আমি কিছু শুনিনি, কেউ বলেইনি, ভয় চাপে। এক্স্যাক্টলি তাই। এখন অনেকেই, যেরকম আমি পডকাস্ট দেখছি বা সোশ্যাল মিডিয়া অনেকে লিখছে যে এই যে আমাদের ঋদ্ধিদি, উনি যে লিখেছেন যে ওনাকে ওই গানের ব্যাপারটা নিয়ে ইন্দ্রনীল সেন টাকা চাইতো বা কি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলতো, এগুলো তো তখন কেউ সামনে এসে বলেইনি। এবং দেখো, এই যে বলেনি, এই জন্যেই কিন্তু তারা মাথার উপর উঠে দিনের পর দিন অত্যাচার করে গেছে। কেউ মুখ খোলা সাহসই দেখায়নি। শ্রীলেখা মিত্র সাহস দেখিয়েছিল, তার বাড়ির সামনে তাণ্ডব করেছিল, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কিছু বলতে পেরেছিলাম? শ্রীলেখাদির হয়ে পারিনি, কারণ আমাদেরও ভয় থাকতো যে যদি কাল থেকে কাজ বন্ধ হয়ে যায়। সেই ভয় আমার ভাষ্যরা পেয়েছিল। অফকোর্স আমরা তার মানে একটা ভয় কাজ সবসময় নিশ্চয়ই করতো। আমাকে হয়তো কেউ বন্দুক ঠেকেই বলেনি, কিন্তু ভয় তো সবসময় কাজ করতোই, যে আমি এটা বললে যদি কাল থেকে আমার কাজ না থাকে। যে রাহুলের মৃত্যু, এই মাপের একজন অভিনেতা, এই রকম গাফিলতি, নিশ্চয়ই গাফিলতি বা এরকম, এইটা নিয়ে কি বলবো? মানে রাহুলের মৃত্যু নিয়ে কি বলবো, মানে এটা তো এখনো বিশ্বাস হয় না যে রাহুল নেই। খুবই ঘনিষ্ঠ ছিল একসময়। খুবই ঘনিষ্ঠ কেন, রাহুলের সাথে আমি এই গত বছর সেপ্টেম্বর অবধি একসাথে অভিনয় করেছিলাম। এবং তারপরে রাহুল কবে চলে গেল? বোধহয় মার্চ, 29শে মার্চ, যতদূর মনে হচ্ছে আমার। তো 2 মাস হয়ে গেল।
রাহুল মারা গেছে, কোনো রকম তদন্ত আমি শুনলাম পিএমের অফিস থেকে বলা হয়েছে যে তদন্তকে শীঘ্র করার জন্য। যা হয়েছে ওরমভাবে শুটিং, মানে কেন জানি না এরমভাবে কী দরকার, যেখানে আমার পারমিশন নেই, কিছুই নেই, সেখানে গিয়ে আমি শুটিং করছি। একটা মানুষের জান তো চলে গেল, হয়তো ইচ্ছে করে নয়, কেউ তো বলেনি যে যাও ওখানে গিয়ে তোমার শুটিং করতে হবে, কি কেউ ঠেলে দিয়েছে তা তো নয়, কিন্তু গেল তো, একটা জীবন চলে গেল, তো তার সেই খেসারতটা কে দেবে? রাহুলের মাকে সন্তান ফিরে দিতে পারবে কেউ? কেউ পারবে না। এটা কি গাফিলতি মনে হয়? গাফিলতি না, এটা কি, দেখো গাফিলতি তখনই হয় যখন আমি একটা কিছু করতে যাচ্ছি যেখানে কোনো আমি সুরক্ষা ব্যবস্থা নিইনি। হ্যাঁ, কাইন্ড অফ গাফিলতি, কারণ আমি যেটা শুনেছি আর কি, যে ওরা বোধহয় ডুবুরি ইত্যাদি কাউকে নেয়নি। কিন্তু এগুলো কি বলতো, এগুলো দীর্ঘদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা হয়ে গেছে যে ও হয়ে যাবে। আমি নিজেই করেছি, এই গড়িয়া স্টেশনের ওখানে আমার একটা শর্ট ছিল, একটা সাহিত্যের সেরা সময় করছিলাম, তো সেখানে আমাকে বলা হয়েছিল ট্রেনের সামনে ছুটতে, তখন রাত্রি বোধহয় 8:30 9টা বাজে, ওটাই দ্যাট ওয়াজ দ্য লাস্ট শট অফ দ্য ডে। তো বলা হয়েছিল ক্যামেরা বসানো হলো, আমাকে বললো ভাষা ট্রেন এলেই তুই ছুটবি। দেখা গেল দূর থেকে ট্রেন আসছে, আমি ছুটছি ট্র্যাক ধরে, বাট এমন একটা হয় না, মানে ট্রেনের আওয়াজে তুমি আর কিছু শুনতে পাবে না, হুইসলের আওয়াজে তোমার ইউনিটের লোকেরা কি বলছে তোমার কানে যাবে না। এবার আমি তো বুঝতে পারছি না কখন আমার শটটা ছিল, আমি একটা সময় রেল লাইন থেকে লাফিয়ে পড়বো। আমি পড়লাম, তারপর দেখলাম সবাই ছুটে এসে বলছে যে আমরা কখন থেকে চিৎকার করছি তোকে লাফাতে, ট্রেন একবারে কাছাকাছি এসেছিলো তখন তুই লাফিয়েছিস। তো সেটা আমার ভাগ্য। এবার যদি ট্রেন আমায় মেরে দিয়ে চলে যেত তাহলে আমার বাবা মা বাড়িতে বসে কাঁদতেন। তা আমাদের ইন্ডাস্ট্রির এটাই সমস্যা যে এরকম এদের কাছে এগুলো খুব ছোটোখাটো ইস্যু বলে মনে হয়, মানে এখন হয় না, আগে হতো। এবং যেসব ম্যানেজারদের বলা হতো যে তোমরা এই প্রোটেকশনগুলো নাও, তারা এই টাকাটা মেরে দিয়ে প্রোটেকশনগুলো নিত না বা পারমিশনগুলো নিত না। মানে দোষটা ওইখানেও ছিল। হ্যাঁ, ওই যে বললাম হয়ে যাবে, ওটা কোনো চিন্তা নেই, মেরে দেবো। তো এই মেরে দিতে গিয়ে রাহুলের প্রাণটা চলে গেল। মানে এটা কি, এই চক্রটা কি সম্পূর্ণ টালিগঞ্জের? না, এটা না কোনো চক্র নয়, এটা কি বলতো, এটা হচ্ছে গিয়ে ওই খুব সহজ গোটা ব্যাপারটা, মানে শুটিং ইজ ভেরি ইজি। এটা তো কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। দেখার দায়িত্ব একটা থাকে, যে প্রশাসন কেন, আমাদের ইয়েদেরই দেখার দায়িত্ব, যারা শুটিং করছে তাদেরই দেখার দায়িত্ব। আজকে একটা জীবন চলে যাওয়ার পর আমাদের এত কিছু এসওপি ফেসওপি ইত্যাদি হলো, এদের আগে কেন হয়নি, কেউ কেন ভাবিনি? এই তো আমরা একবার সুন্দরবন যাচ্ছিলাম, আমি, কনিনিকা, কুণাল মিত্র, দেবদূত ঘোষ, প্রিয়া কারফা, একটা লঞ্চে ছিলাম। সেই লঞ্চে বিরাট ঝড় ওঠে মাঝ রাস্তায় আমাদের, এবং সেখানে ডিরেক্টর ফোর্স করে কনিনিকাকে একটা নৌকায় নেবে শর্ট দিতে। আমরা চিৎকার করেছিলাম, কনির মা পর্যন্ত ছিলেন, তিনিও চেঁচিয়েছিলেন, কেউ কোনো কথা শোনেনি। কনিকে ওখানে গিয়ে শর্টটা দিতে হয়েছিল ঝড়ের মধ্যে নৌকার উপর। কেন এই চাপটা কেন? তারপরে ডিরেক্টর বলে, দেখলি কিরম করে ফেললাম, দেখ কি দারুণ শর্ট নিয়ে ফেললাম। তো এতে তো কোনো কৃতিত্ব নেই। সেই ডিরেক্টরের পিছনে কি অন্য কোনো সাপোর্ট ছিল? যে না, কোনো সাপোর্ট ছিল না। তখন কে সাপোর্ট দেবে? তখন আমরা একটা এই যে এরকম ভাবে মাতলা নদীর উপর বসে আছি, কে সাপোর্ট দেবে তাকে? কিছু যদি হয়েও যেত, ডিরেক্টরকে কে বাঁচাতো? কেউ বাঁচাতে পারতো না। কিন্তু সে দেখালো যে আমি একটা বিরাট কৃতিত্ব করে ফেলেছি ঝড়ের মধ্যে শর্ট নিয়ে। এটা কি বলতো, ওই খানিকটা ওভার স্মার্টনেস, বুঝলে তো? আমি হয়ে যাবে, মেরে দেবো। এই যে এতগুলো মানুষের প্রাণ নিয়ে এইভাবে একটা চাপের পরিস্থিতি তৈরি করা, যেমন রাহুলের ক্ষেত্রে যে যার নাম উঠে আসে গঙ্গোপাধ্যায়, সেখানেও তার বিরুদ্ধে কুচ্ছ কুচ্ছ অভিযোগ রয়েছে। তো কিছু পদক্ষেপ হচ্ছে, কিছু পদক্ষেপ হচ্ছে না তার, এবং কিছু হচ্ছে না তার কারণ সরকার পক্ষে তিনি ঘনিষ্ঠ ছিলেন। সেই রকম ঘনিষ্ঠতায় কি বারবার এই অভিনেতা অভিনেত্রীদের, যাদেরকে মানুষ দেখতে পান, তাদের উপর সেই চাপটাই কি অদৃশ্য কাজ করে? এটা আমি বলবো না। তার কারণ হচ্ছে আমি তো অন্য হাউসে অনেক কাজ করেছি, যে ব্লুজে আমি কাজ করি এত বছর ধরে। ব্লুজে কিন্তু সরকার, মানে আগের সরকারও যখন ছিল, তখন আমরা যখন গীতা LLB করতাম, প্রচুর মারপিটের সিকোয়েন্স হতো। হিরোইন মারপিট করছে, প্রত্যেক দিনই ফাইট মাস্টার আসতো। কিন্তু ফাইট মাস্টার আসতো প্রোটেকশন নিয়ে, ওখানে কিন্তু বলা হতো না যে তোমরাই নিজেদের মধ্যে মারপিট করে নাও, বাকিটা সামলে নেবো, ওটা কিন্তু বলা হতো না। ফার্স্ট এড বক্স থাকতো, সব কিছু থাকতো। এটা ভ্যারি করে যে কোন প্রোডাকশন কীভাবে ব্যাপারটাকে নেবে। এই জায়গাটা কেন মনে হয়েছে, মানে নিশ্চয়ই আজ থেকে 20 বছর আগে এরকম পরিস্থিতি ছিল না? হ্যাঁ, এরকমই ছিল। এটা কি এরকমই ছিল, সবাই গা ছাড়া। এখানে তুমি যদি আজকে গিয়ে মাধবী আন্টিকে জিজ্ঞেস করো যে আচ্ছা দিদি এরকম কি ছিল, উনিও বলবেন এরকমই ছিল। এটা পরিবর্তন করার চেষ্টা হয়নি? যতক্ষণ না কারোর প্রাণ যাবে কোনো পরিবর্তন হবে না। প্রাণ তো গেছে তো এই যে ধরো তারাতলার ওখানে এতগুলো লোক যে মারা গেল, সবাই নড়ে উঠলো, রাইট? মাঝেরহাট ব্রিজ যখন পড়ে গেল, সবাই নড়ে উঠলো। তার আগে অব্দি কেউ নড়েছিল? কেউ বলেছে যে ব্রিজটাকে সারাও? কিন্তু এটা এখন সরকার পাল্টেছে, এখন কোনো অভিযোগ আসছে, আরেকটা সরকারের দোষ হচ্ছে। টালিগঞ্জের যে মানে টালিগঞ্জটা আমরা সবসময় বাইরে থেকে যারা দেখি, তারা একটা আলাদা জগৎ মনে হয়। তার মধ্যেও যে এখন সামনে আসছে একাধিক অন্ধকার কথা, কখনো এই চাপ, কখনো শারীরিক চাপ, কখনো মানসিক চাপ, আর্থিক চাপ, বিভিন্ন। এত দিনের একজন অভিনেতা
এতগুলো মানে সফল চরিত্রের অভিনেতা যার সঙ্গে মহানায়কের তুলনা চলে, তাকে বারবার কীরকম পরিস্থিতি পড়তে হয়েছে? বারবার মানে হয়তো দূরে থাকার জন্য ভূষণ জোটেনি, 21-এর মঞ্চে আলো করতে দেখা যায়নি, বড় বড় মানে অভিনয়ের সুযোগ হয়তো আসেনি, এরকম পরিস্থিতি আরও কি এসেছে? আমি আবারও বলছি, আমি এরকম কোনো পরিস্থিতি মানে আমাকে সেটা তো সরে থাকার জন্য কি কিসের জন্য, আমি কাজ পেয়ে গেছি রেগুলারলি। আমি সিনেমা করেছি, ওয়েব সিরিজ করেছি, সিরিয়াল করেছি, কেউ আমাকে কখনো আটকাতে পারেনি। কাজের জায়গায় আমার কোনো ক্ষতি হয়নি। আর বন্ধুদের মধ্যে থেকে কোনো কিছু না, যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সরকার আমাদের না একটা সময় ছিল যে আমরা সবাই একটা ঘরে বসে আড্ডা মারতাম, বন্ধুরা না আলাদা ঘরে বসলেও একটা সময় হয়তো সবাই আড্ডা মারছি, গল্প করছি, সেখানে পলিটিক্স থেকে, স্পোর্টস থেকে, সিনেমা থেকে সব কিছু আসতো। কিন্তু লাস্ট 15 বছর যেটা হয়ে গিয়েছিল, আমরা মন খুলে কথা বলতে পারতাম না। আমি ভাবছি আমি যদি বলি কিছু, ওর যদি গায়ে লাগে, সে যদি রিয়্যাক্ট করে, এই আমাদের কথাবার্তাগুলো না খুব এই চুপ 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 এরম হয়ে গেছিলো আর কি, মানে গুমট পরিবেশ। হ্যাঁ, মানে বন্ধুদের মধ্যেই সেটা হয়ে গেছিলো। যে বন্ধুদের সঙ্গে আমরা ইন্ডাস্ট্রি জয়েন করেছি, বুঝতে পারতাম না যে তাদের সাথে কীভাবে কথা বলবো। তার কারণ তারা আজকে এই শিবিরে, 2 মাস পরে অন্য শিবিরে, কীভাবে কথা বলবো। এবং আমার যে অসুবিধেটা, ধরো আমি বললাম যখন আগে সরকার ছিল, কথাকে বলছি, আমার জানিস তো এই অসুবিধাটা হচ্ছে সরকারের জন্য। এবার মনে হলো এই যে এটা বললেই ও যদি ফোন করে বলে দাও তো ঘনিষ্ঠ, যার জন্য সবাই আমরা একটা ওই মুখোশ পরে থাকতাম এবং কেউ প্রাণ খুলে কথা বলতে পারতাম না, এড়িয়ে যেতাম। মানে বন্ধুত্ব একটা চির তো সে তৈরি হয়েছিল, বিরাট তৈরি হয়েছিল, বিরাট। সেটা এখন নিশ্চয়ই কমবে, অবশ্যই কমবে। আর এই যে সবাই বলছে যে সরকার নতুন সরকার আসার পর আর্টিস্টরা পাল্টি খাচ্ছে, আমি লিখেওছিলাম ফেসবুকে যে পাল্টিবাজ তো জনতা, আর্টিস্ট কী করবে? আর্টিস্ট তো জনতার পার্ট। পাল্টিবাজ না হলে সিপিএম থেকে তৃণমূল এলো, তৃণমূল থেকে বিজেপি এলো কী করে? তাহলে শুধু আর্টিস্টকে সাইডলাইন করা হচ্ছে কেন? না, আর্টিস্টরা সেই সময় সেটা তো এতদিন দেখার পরে সরকার কাজের ওপর বিতৃষ্ণা এসছে বা কোনো রাগ অভিযোগেও সরকার পাল্টে দিয়েছে। আর্টিস্টরা তো সুবিধা পেয়েছে, আপনার মতন কয়েকজন বিভিন্ন পুরস্কার পাননি। আপনাদের মনে কোথাও মনের কোনায় হয়তো ক্ষোভ, দুঃখ, রাগ, আমার কোনো ক্ষোভ ছিল হয়তো না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমরা কিছু সুবিধা নিশ্চয়ই পেয়েছি। আমি একা নই, টেকনিশিয়ান স্টুডিও যেটা কিনা যা লজ্জড়ে অবস্থা ছিল সেটা বানিয়ে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তার কারণ তার আগে যে সরকার ছিল তারা আমাদের জন্য কিচ্ছু করেনি, বামপন্থী কিচ্ছু করেনি আমাদের জন্য। টেকনিশিয়ান স্টুডিওতে আমি নিজে শুটিং করেছি আলো সিনেমার। ঘরে ধরুন বসে আছি, বাথরুমে জল নেই, হ্যাঁ, আমি শুটিং একটা শর্ট দিয়ে ফিরলাম মেকআপ রুমে, ঢুকে দেখছি একটা রাস্তার কুকুর ঘরে শুয়ে আছে। মানে এরকমই ছিল আর কি টেকনিশিয়ান স্টুডিও, অথচ সেটা কিন্তু সরকারের ছিল। আর সেই টেকনিশিয়ান স্টুডিও বাঁচানোর জন্য একবার যখন রব উঠেছিল যে ভেঙে দেওয়া হবে, এই আমরা আর্টিস্টরাই কিন্তু ধর্মতলার মোড়ে গিয়ে ধর্ণা দিয়েছিলাম যাতে সেটা না হয়। তার জন্য কিন্তু সরকার কিছু করেনি আমাদের জন্য। তা আমরা যেটা পেয়েছিলাম এই সরকারের থেকে একটা দারুণ স্টুডিও পেয়েছিলাম। টেকনিশিয়ান স্টুডিও যত রকম অ্যামিনিটিস একজন আর্টিস্ট পেতে পারে সেটা দেওয়া হয়েছিল। তারপর ধরো বারুইপুরে যে টেলি একাডেমি স্টুডিও করা হয়েছে সেটাও টেকনিশিয়ানেরই আদলে হিউজ প্রপার্টির উপর করা হয়েছে। এই পরশু দিন না তার আগের দিনে আমি শুটিং করলাম ওখানে, আমি তার আগে যাইনি কখনো। কিছু সুবিধা আর্টিস্টরা নিশ্চয়ই পেয়েছে, আবার পায়ও নি। এই যে বলা হয়েছিল মেডিক্লেম, কোথায় মেডিক্লেম নেই। কিন্তু তার মানে যেটা অভিযোগ হয় মানে সেটা কিছু ব্যক্তি মানুষের কাজে, হ্যাঁ, সেটা কিছু ব্যক্তি মানুষ যারা বিশেষভাবে ঘনিষ্ঠ ছিল তারা প্রচুর লুটে নিয়েছে। তারা মানে তাদের কাজ সংক্রান্ত আর কি বিষয় প্রচুর লুটে নিয়েছে, যার ফল ভুগতে হচ্ছে সামগ্রিকভাবে পুরো ইন্ডাস্ট্রি, সবাইকে ভুগতে হচ্ছে। আচ্ছা, এই যে কয়েকজনের হাতে কুক্ষিগত হয়ে থাকা, এটা কি হয়ে থেকেছে? মানে কয়েকজনই ক্ষমতা ভোগ করেছেন, কয়েকজনই পরিচালনা করেছেন, কয়েকজনই পরিচালনার কাজ একদমই তাই। যেরকম ধরো আমি তোমাকে বলছি, আমি এটা সাধারণ হয়তো ফিল্ম ফেস্টিভ্যালের কথা বলছি। সেখানে দেখা গেল যে যারা মাতব্বর তাদের সাথে ফেস্টিভ্যালের কোনো সম্পর্কই নেই। মানে যারা ধরো গিয়ে ওখানে মাতব্বরিটা করছে, আমি কিন্তু ডিরেক্টরদের কথা বলছি না, আমি আর্টিস্টদের কথা বলছি, অভিনেতাদের কথা। যাকে থালি গার্ল বানানো হলো তার থালি গার্ল কেন, একটা থালা ধরারই কোনো যোগ্যতা নেই, সে থালি গার্ল হয়ে গেল কেন? না, কারণ সরকার পক্ষের ঘনিষ্ঠ বলে। আরে বাবা, থালি গার্ল হতে গেলেও যারা আছে ওই স্টেজের ওপর তাদের কাছাকাছি পৌঁছতে হবে তোমাকে, মানে কাজের মাধ্যমে, আর কিছুর মাধ্যমে নয়। সেটা তো সে পৌঁছই নেই জীবনে, কিন্তু সে থালি গার্ল হয়ে যাচ্ছে। এমনও দেখেছি যে সেদিন আসা আর্টিস্ট সঙ্গে বডিগার্ড নিয়ে ঘুরছে, সেই বডিগার্ড দিয়েছে সরকার। কেন বডিগার্ড দিয়েছে? কোনো কারণ নেই। এগুলো নিয়ে কোনোদিন ভেতরে কথা হয়নি? মানে কে বলবে? সবাই যে চুপচাপ, সবাই ভয় পেত। কে কথা বলবে? কেউ বলবে তোর বডিগার্ড কেন? জিজ্ঞেস করবে? পাগল। তা কাল থেকেই তার কাজ বন্ধ হয়ে যাবে। এই যে অভিনেত্রীরা বা অভিনেতারা একসময় সাংসদ, বিধায়ক হয়েছিল, এখন তারা আটকাচ্ছে, কি মনে হয়েছে? তারা কি কোনো চাপের জন্য সেই সময় ওখানে গেছিল, এখন চাপের জন্য এখানে আসছেন, না তারা সুবিধাবাদী? সুবিধাবাদী তো বটেই। সবাই কি আর চাপের জন্য বিধায়ক হয়েছে বলে তো আমার মনে হয় না। একবার বিধায়ক হয় মানে তো লাইফ সেটেলড, তা সেই সুযোগ কে ছাড়বে?
আর এখন আবার সরে আসছে, তার কারণ হচ্ছে দলেরই যখন কোনো এক্সিস্টেন্স নেই, সেই দলে থেকে তারা করবেটাই বা কি। তৃণমূল থেকে এরকম প্রস্তাব এসেছিল? আমার হ্যাঁ প্রস্তাব এসেছিল, আমাকে তৃণমূল থেকে আসেনি, অন্য পার্টি থেকে এসেছিল। কি মনে হচ্ছে মানে এই যে কাজ না পাওয়া, আটকে থাকা, এই বন্ধা দশা কি রানীগঞ্জ কাটাতে পারবে? হ্যাঁ, লড়াইটা কতটা? লড়াই খানিকটা হবেই, কারণ 15 বছর ধরে একেবারে পুকুরে পাঁক জমে গেছে, তো পাঁকগুলো সরাতে হবে। আর কোনো জিনিসই এই তো এরা তো সদ্য এসেছে পাওয়ারে, কতদিন হয়েছে? 1 মাস, 1.5 মাস। এটা সময় দিতে হবে। এসেই তো এসে অনেক কিছু করছে, কিন্তু এই যে ধরো আমাদের এই এত কটা ফেডারেশনকে মুছে দিয়ে সবাইকে একটা ছাতার তলায় নিয়ে এসেছে, এবং বলা হচ্ছে যেখানে কোনো দাদাগিরি চলবে না, চলছেও না। এই টাকা দাও তবে তুমি কার্ড পাবে, এটা বন্ধ হয়েছে। এবং তোমাকে এতগুলো লোক নিতেই হবে একটা শুটিং করার জন্য, এটাও বন্ধ হয়েছে। তো সেই জন্য হবে, একটু সময় হয়তো লাগবে, একটু টাইম দিই আমরা। কবে মানে কীরকম কী হতে পারে? কবে এটা তো আমার পক্ষে খুব বলা মুশকিল, এটা যারা পাওয়ারে আছেন তারা বলতে পারবেন। তবে আমি আশা রাখি যে আগামী 1-1.5 বছরের মধ্যে টালিগঞ্জে একটা বিরাট পরিবর্তন হবে। কারা ক্ষমতায় মানে কীরকমভাবে তৈরি হতে পারে মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না, এটা আমি তো ক্ষমতাবান লোকও নই। তবে যারা পাওয়ারে আছেন এই মুহূর্তে, পাপিয়ে তো অনেক কিছু করছে। পাপিয়ে একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে কাজ শুরু করেছে, দ্যাটস আ গুড থিং। এই এক বিপুল অভিযোগ রয়েছে যে টাকা দেওয়া হয় না সাধারণ, মানে একদম যারা টেকনিশিয়ান একদম তাদের উপরে নাকি ভয়ঙ্কর অত্যাচার। এগুলো সত্যি? অত্যাচার বলতে? টাকা পায় না, যত ঘন্টা কাজের অনেক বেশি ঘন্টা কাজ করতে হয়। না, আমাদের তো দেখো এখন একটা টাইম বাঁধা আছে যে 14 ঘন্টার বেশি কাজ হবে না, বা যদি ফিল্ম হয় তাহলে শিফট অনুযায়ী কাজ হয়, 1 শিফট, 1.5 শিফট, 2 শিফট। টাকা পাইনি এরকম অভিযোগ আমি অন্তত শুনিনি কোথাও আমার কাছে। আমি তো টেকনিশিয়ান নই, হয়তো আমার কাছে এসে পৌঁছয়নি, আমি জানি না। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে তো ভালো যোগাযোগ। বাংলাদেশের কোন অভিনেত্রীকে সব থেকে বেশি পছন্দ করে? বাংলাদেশে আমি কাজ করেছি ধরো আলমগীর সাহেবের সঙ্গে, যিনি ওখানকার উত্তম কুমার, তার সঙ্গে কাজ করেছি। বাংলাদেশের আমি সুমি ইসলাম, তার সাথে কাজ করেছি। তঞ্জিন তিশা বলে একজন অভিনেত্রী, তখন সে নতুন ছিল, এখন নাম করেছে, তার সঙ্গে করেছি। এছাড়া আমি কিছু ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, আতিকুর রহমান। আর হ্যাঁ, খুব বিখ্যাত একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, অপি করিম। অপি অসাধারণ অভিনেত্রী। যোগাযোগটা এখন আর একেবারেই নেই, মাঝে মাঝে কথা হতো, তো এখন আর হয় না। আমি কয়েকটা নাম বলছি, জয়া, চঞ্চল চৌধুরী, হ্যাঁ, এবং শাকিব খান। কাকে এই 3 জনের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বাঁচতে হলে? আমি জয়া হাসানের একটাই ছবি দেখেছি, বোধহয় বিজয়া নাকি বিসর্জন, ওটাই দেখেছিলাম, আর কিছু দেখিনি আমি। চঞ্চল চৌধুরীর দেখেছি, আর শাকিবের আমি কোনো ছবিই দেখিনি, বলা খুব মুশকিল। যদি বলা হয় যে প্রথম কার সঙ্গে অভিনয় করতে চাই, চঞ্চল চৌধুরীর সঙ্গে অফকোর্স। কেন? ভালো অভিনেতা বলে। অভিনেত্রী জয়া, হ্যাঁ সেও ভালো, তবে আমার মনে হয় চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখতে পারবো। মানে আগামী দিন বাংলাদেশের সঙ্গে আরও অভিনয় করার? হ্যাঁ, আমার খুব ইচ্ছে আছে, আমি বাংলাদেশে গিয়ে ছবি করতে চাই, আমার খুব শখ। আর এখানে টালিগঞ্জের কি? টালিগঞ্জে কার সঙ্গে আরও বেশি কর্মীর অভিনয় করতে ইচ্ছে? টালিগঞ্জে আমার একটা ছবি খুব শিগগিরই রিলিজ করছে এই বছরের তোমার জুলাইতেই, 24শে জুলাই, যেটা কৌশিক গাঙ্গুলির ছেলের প্রথম ডিরেকশন। আচ্ছা, উজান গাঙ্গুলির। ছবিটার নাম হচ্ছে কাতুকুতু বুড়ো। তো আমি মুগ্ধর সাথে কাজ করি, এরকম আরও দেখি কি অফার আসে না আসে তার উপর। আচ্ছা, যে হীরক রানী নিয়ে এত কথা, সেই হীরক রানীর টার্গেটটা কি? টার্গেট বলতে হীরক রানী কি, কাকে মনে হচ্ছে যখন অভিনয় করে? হীরক রাজা স্ত্রী। আর মানে এর মধ্যে কি বাংলার কোনো এক্স, মানে সে যেই হোক, আমিও জানি না, আমিও দেখিনি। অফকোর্স বাংলার এক্স তো নিশ্চয়ই, এক্স মুখ্যমন্ত্রী সম্পর্কে তো হীরক রানী বলা হয়, আমরা তো সবাই জানি। মানে এখানে হীরক রানী কি সেই মুখ্যমন্ত্রী? এই আমি বলতে পারবো না, আমার একদম কন্ট্রাক্টে লেখা আছে যে আমি ছবি নিয়ে একটা কথাও বলবো না, তো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আপনার পূর্বপুরুষরা কি উপর বাংলার? না, আমরা সব এপার বাংলার লোক। তাহলে এই প্রেমটা কেন? আমার গিয়ে খুব ভালো লেগেছে, ওই যে কেন বলো তো, অত ফাঁকা জায়গা, জল, এবং আমাদের এখানে তো কলকাতা খুব ক্রমশ কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, ঢাকাও তাই কংক্রিটের জঙ্গল, কিন্তু আমি ঢাকার বাইরে প্রচুর ট্রাভেল করেছি, আমার খুব ভালো লেগেছে। তার মানে ঘটি? আমি ঘটি, পিওর ঘটি। আর এটা যেটা ভালো লেগেছিলো যখন গিয়েছিলাম, এখন বলতে পারবো না পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশের মানুষজন খুব ভালোবাসে আমাকে, মানে ডেকে ডেকে বাড়ি নিয়ে গেছে এরকম আর কি। আর তখন হীরক রানী নিয়ে বলা যাবেই না, এরকম না, স্বাক্ষর করাই আছে। তাকে ওই সিনেমার কিছু ঘটনা তো বলা যেতে পারে, কোন ঘটনা নিয়ে, কোন প্রেক্ষিতে নিয়ে? ডিরেক্টর বলবেন, উজ্জ্বল চট্টোপাধ্যায়, ওনাকে যোগাযোগ করে দেবেন, উনি বলবেন, না আমি পারবো না। কিছু খবর, কিছু ওই সিনেমা কতদিন ধরে হয়েছিল, কোন প্রেক্ষাপটে হয়েছিল? কোন সিনেমা? ওই হীরক রানী। শুরু হয়নি এখনো, হবে।
স্ক্রিপ্ট তো পড়েছেন। না, আমি এখনো ওই যে বললাম কিচ্ছু বলতে পারবো না। কাইন্ডলি কন্ট্যাক্ট উজ্জ্বল চট্টোপাধ্যায়। বেশ, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। ঠিক আছে। আরও অনেক কিছু আমাদের জানার বাকি রইল। বিশেষ করে বাকি থাকলো হীরক রানী কে, অভিনেতা বলবেন না, উনি কি হচ্ছেন। যদি হীরক রানী আমি ধরে নিই কোট এক্স কোনো মুখ্যমন্ত্রীর কথাই হচ্ছে, তাহলে কি আমাদের পাশে বসে থাকা অভিনেতা বর্তমান কারোর রোলে, সেটাও কিন্তু এখনো জানি না। মানে ওনার বিভিন্ন ফেসবুক পোস্ট বলছে তিনি প্রতিবাদী, তিনি কি বিজেপিতে যাবেন, বিজেপি করেন, প্রার্থী হবেন, ভোটে দাঁড়াবেন, সেসবও বলছেন না। তবে বলছেন গত 15 বছর টালিগঞ্জে একটা ভয়ের পরিবেশ ছিল, আতঙ্কের পরিবেশ ছিল, সেটা কেটেছে এবং বিশ্বাসদের বিশ্বাস অর্জন না করলে সুযোগ পাওয়া যেত না। আগামী দিন কি হয় সে সবাই আমাদের নজর থাকবে এবং দেখা যাক। আমরাও আশাবাদী, আপনারাও আশাবাদী নিশ্চয়ই। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন।